আক্রান্ত ক্যান্সার হাসপাতাল ৩ বছর ধরে ৬ রেডিওথেরাপির ৪টি নষ্ট, সিরিয়াল পেতে সময় লাগে ৬ মাস। এই আজগর সকাল থেকে মানুষ বসে রয়েছে, মেশিন দুটোই নষ্ট হয়েছে। 5 মাস ধরার পর সিরিয়াস পেশেন্ট রেডিওথেরাপির জন্য। গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মালবাহীর সঙ্গে যাত্রীবাহীর সংঘর্ষে 10 বগি লাইনচ্যুত, অসচেতনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। সদ্য পাওয়ার পর আমরা দৌড়ে আসছি, দেখলাম যে দুইটা ট্রেন এখানে একই লাইনে আসা পড়ছে এবং ট্রেন দুটো মুখোমুখি অবস্থায় আছে। কথা বলতে পারছে না। আমাদের কোচগুলো এবং যে ব্রেকিং সিস্টেমগুলো ঠিক আছে, এটা ঠিক এটা মেনটেন করাটা প্রয়োজন এবং পাশাপাশি যারা সিগন্যালিংয়ে রয়েছেন, যারা স্টেশন মাস্টার রয়েছেন, তাদের প্রশিক্ষণ এবং রেগুলার তাদের অন জব ট্রেনিংয়ের ব্যবস্থা করাটা প্রয়োজন। এবং অল্প বৃষ্টি পারদ না কমিয়ে তীব্রতা বাড়িয়েছে গরমে, রোববার আবারও বৃষ্টির পূর্বাভাস, 25 জেলায় কালো মাধ্যমিকের ছুটি। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। নিজেই ক্যান্সারে আক্রান্ত দেশের একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল, 6টি রেডিওথেরাপি মেশিনের 4টি নষ্ট 3 বছর ধরে। 20 লাখ রোগীর জন্য 2টি মেশিনে সিরিয়াল পেতে লেগে যায় 6 মাস। 10 বছরে কেনা হয়নি একটি মেশিনও। পরিচালক জানালেন 2 বছর আগে দেয়া ক্রয় চাহিদায় একটি মেশিন আসলেও বিমানবন্দরে পড়ে আছে মাসখানেক ধরে। সরকারি পর্যায়ে দেশে আর কোথাও রেডিওথেরাপির সুযোগ না থাকায় চিকিৎসার অভাবে দ্রুত মৃত্যুর মুখে পড়ছেন হাজার হাজার ক্যান্সার রোগী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম ইসলাম গেল 3 মাস ধরে মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালে ঘুরছেন মায়ের রেডিওথেরাপি সিরিয়াল পেতে। এর আগে সার্জারি, কেমোথেরাপি সহ নানা চিকিৎসায় আর্থিকভাবে নিঃস্বপ্রায় পরিবারের বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য না থাকায় মায়ের প্রাণ রক্ষায় মাসের পর মাস এখানেই ঘুরছেন রেডিওথেরাপি দিতে। এখানে মোটামুটি 10,000 টাকার মধ্যে আর কি শেষ হয়ে যায়, মানে পূর্ণাঙ্গ ট্রিটমেন্টটা পাওয়া যায়। অন্যদিকে মাগুরার মফিজ শেখ 4 মাস পর বৃহস্পতিবার রেডিওথেরাপি নিলেন। তবে ক্যান্সারের সঙ্গে 1.5 বছরের লড়াইয়ে নিস্তেজ প্রাণে হারিয়েছেন কথা বলার শক্তিও। আমি 3 মাসের মাথায় যে 4 মাসে যে ডেট ফেলেছি। দেশের ক্যান্সার রোগীদের ভরসা স্থল এই হাসপাতাল নিজেই যেন ক্যান্সারে আক্রান্ত। 6টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে 4টি নষ্ট, 3 বছরেরও বেশি সময় ধরে। সচল আছে মাত্র 2টি মেশিন। এই আজগর সকাল থেকে মানুষ বসে রয়েছে, মেশিন দুটোই নষ্ট হয়েছে। 5 মাস ধরার পর সিরিয়াস পেশেন্ট রেডিওথেরাপির জন্য। আমরা তো বাইরে যাইতে পারি না, কারণ আমাদের এরকম ক্ষমতা নাই। দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হন প্রায় 2 লাখ মানুষ। দেশের বিপুল এ রোগীর জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন গড়ে 1,500-এর বেশি রোগী, যাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় রেডিওথেরাপি দরকার হয়। জাতীয় এ প্রতিষ্ঠানটিতে সবশেষ একটি রেডিওথেরাপি মেশিন যুক্ত হয় 2014 সালে। এর আগে 2007 সালে কেনা হয় 5টি, কিন্তু এই 6টির মধ্যে 4টি মেশিন দীর্ঘদিন অকেজো থাকার পর পুরোপুরি নষ্ট হয়ে গেছে, বাকি 2টিও চলছে কোনো রকমে। মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালের বাইরে এই মুহূর্তে কোথাও এই থেরাপি দেওয়ার সুযোগ নেই। বেসরকারি পর্যায়ে চিকিৎসা সরকারি হাসপাতালের খরচের তুলনায় 15 গুণ বেশি। ক্যান্সার গবেষণা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান বলছেন, সচল 2টি মেশিনে প্রতিদিন 200 মানুষকে সেবা দিতে একবার থেরাপির সিরিয়াল পেতে রোগীকে অপেক্ষা করতে হয় কমপক্ষে 4 মাস। প্রায় 200 রোগী চিকিৎসা পাচ্ছে, কিন্তু ওয়েটিং আছে 2000। যে চিকিৎসা দরকার সেটা দিবেন না, এতে করে রোগ যে মানে প্রোগ্রেশন করবে না, বেড়ে যাবে না, সেটা তো বলার কোনো সুযোগই আমার নেই। হাসপাতালের পরিচালক বলছেন, গেল 2 বছর ধরে 2টি মেশিন আনার প্রক্রিয়া চলছে। গত মাসে একটি কেনা হলেও বিমানবন্দরে পড়ে আছে 1 মাস ধরে। ইতিমধ্যে আমরা একটা নতুন মেশিন ক্রয় করেছি এবং স্বাস্থ্য অধিদপ্তর আমাদের আরেকটা নতুন মেশিন দিবে আমাদের এখানে, তাহলে আরও 3টে বাংকার কিন্তু খালি। এই মেশিনগুলিতে পরবর্তী পর্যায়ে আমরা মেশিন বসাবো। গেল 10 বছরে 20 লাখের মতো মানুষ ক্যান্সারে আক্রান্ত হলেও দেশের স্বাস্থ্য খাতে যুক্ত হয়নি কোনো রেডিওথেরাপি মেশিন। উল্টো কার্যকারিতা হারিয়েছে ঢাকা মেডিকেল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ 8 হাসপাতালের রেডিওথেরাপি মেশিনও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী হাসান মাহমুদ। এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। হাসান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। হাসান, বিশেষায়িত এই সরকারি হাসপাতালে ক্যান্সার রোগীদের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন, আর কি কি ভোগান্তিতে পড়ছেন রোগীরা, আমাদেরকে জানাবেন।
ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন, আমরা গতকালকে থেকেও বেশ কয়েকদিন আমরা ওখানে ওই হসপিটালটিতে গিয়েছি এবং এটি কিন্তু একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল যেখানে বাংলাদেশের সারা দেশ থেকে আসলে কম বেশি রোগী আসে। বিশেষ করে বিশেষায়িত যেসব চিকিৎসার প্রয়োজন সেগুলো কিন্তু ক্যান্সারের অন্য অন্য জেলাতে খুবই কম আছে। কেমোথেরাপি বা অন্য অন্য থেরাপিগুলো কিন্তু দেওয়া যায়, সেগুলো কিন্তু বাংলাদেশের সব জেলা হাসপাতালে কম বেশি আছে। তবে যেগুলো রেডিওথেরাপি কিংবা এর বাইরে যেগুলো বিশেষ সার্জারি সেগুলোর কিন্তু আর অন্য কোথাও খুব বেশি সুযোগ নেই এবং বিশেষ অন্য অনেকগুলো টেস্ট আছে যেগুলো এই হাসপাতাল ছাড়া আসলে অন্য কোনো জায়গায় সুযোগ নেই। এবং আপনি জানেন ক্যান্সার যে রোগটা এটি কিন্তু একটা সমন্বিত চিকিৎসার দরকার হয়, বিশেষ করে একাধিক ডিপার্টমেন্টের এটার সাথে সংযুক্ত হতে হয়। কারো সার্জারি একসঙ্গে, কারো আবার রেডিওথেরাপি, কারো কেমোথেরাপি, মানে সবগুলোকে একটু সমন্বিত দরকার হয়। সেটা কিন্তু জেলা হাসপাতালগুলোতে সেরকমভাবে থাকে না। হয়তো কোনোটাতে ক্যান্সারের সার্জারি আছে, কোনোটাতে সার্জারি নেই, কোনোটাতে কেমোথেরাপি দিতে পারে এরকম বিশেষজ্ঞ চিকিৎসক আছে, কিন্তু অন্যগুলোতে এরকম নাই। কিন্তু এখানে সবগুলো ডিপার্টমেন্ট আছে এবং 25 থেকে 26টা ডিপার্টমেন্ট কিন্তু এই হাসপাতালটাতে আছে। কিন্তু এই চিকিৎসা যেটা দেওয়া হচ্ছে সেটিতে কিন্তু সবচেয়ে বড় যে ঝামেলাটা হচ্ছে সেটি হচ্ছে রেডিওথেরাপি। বাংলাদেশে এখন যে পরিমাণ রোগী আছে তাতে কিন্তু প্রত্যেকটা রোগীর কোনো না কোনো একটা সময় চিকিৎসকরা যেটা বলেছেন তার রেডিওথেরাপির দরকার হয়। কিন্তু 20 লাখের বেশি রোগীর মাত্র 2টি কিন্তু মেশিন এখানে সচল রয়েছে। যে 6টি মেশিন ছিল সেটি কিন্তু আজকে থেকে 10 বছর আগে 2014 সালে কিন্তু সবশেষ একটি মেশিন বসানো হয়েছে, আর বাকি 5টি কিন্তু 2007 সালে বা 8 সালের দিকে এগুলো ইনস্টল করা হয়েছিল। কিন্তু সেগুলোর কিন্তু 10 বছরের বেশি কিন্তু এগুলোর কার্যকারিতা থাকে না স্বাভাবিকভাবেই, এবং 10 বছর পরে এগুলো আসলে নষ্ট হয়ে যায়। তো সে কারণে সেগুলো 5টি মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। গত বেশ কিছুদিন ধরে চেষ্টার পরে কিন্তু একটি মেশিন সচল করা হয়েছে এবং এখন মোট 2টা মেশিন সচল হয়েছে। ফলে আপনি এই প্রতিবেদনটি করতে গিয়ে রোগীরা আপনাকে কি ধরনের সমস্যার কথা বলেছেন? এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন একটা মানুষ রোগী হিসেবে আসছে, আজকে যখন সে সিরিয়াল দিচ্ছে যে আমাকে রেডিওথেরাপির জন্য চিকিৎসক সাজেস্ট করেছেন, এরপরে কিন্তু তাকে 3 থেকে 4 মাস কমপক্ষে অপেক্ষা করতে হয়, কখনো কখনো সেটি 6 মাসের বেশি লেগে যায়। এখন এখানে যেটি হয়, চিকিৎসকরা যেটি বলছেন যে চিকিৎসার শুরুতেই যদি আমরা এই রেডিওথেরাপি, অনেক রোগে আছে এরকম যে ছোট একটা টিউমার, সেটিকে যদি শুরুতেই যদি এইরকম রেডিওথেরাপি দিয়ে যদি থেরাপিটা দেওয়া যায় তাহলে হয়তো ওখান থেকে কিউর হওয়া সম্ভব। কিন্তু যখন সেটি 5 মাস 6 মাস যখন লেট হয়ে যাচ্ছে, 5-6 মাসে কিন্তু বেড়ে যাচ্ছে এবং রোগীর মৃত্যুর হারটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এখানে একটা সবচেয়ে বড় বিষয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলেছে প্রত্যেক 10 লাখ মানুষের জন্য কিন্তু একটি রেডিওথেরাপির মেশিন দরকার হয়। সেখানে বাংলাদেশে কিন্তু 16 কোটি যদি মানুষ ধরা হয়, সেখানেও কিন্তু 116টা বা 160টার বেশি মেশিন দরকার হয়, কিন্তু এখন আছে মাত্র আমাদের কিন্তু 2টি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে একটি মেশিন সচল রয়েছে, সেখানে কিন্তু 3D দেওয়ার ফলে সেখানেও 60 থেকে 70-এর বেশি কিন্তু একটা মেশিনে সম্ভব হয় না। এর বাইরে বেসরকারি পর্যায়ে কিছু হাসপাতালে রয়েছে, সেগুলোও কিন্তু খুব বেশি অপ্রতুল, কারণ ক্যান্সারের যে চিকিৎসাটা সেটি কিন্তু খুবই ব্যয়বহুল এবং বাংলাদেশে অনেক মানুষের পক্ষে কি পরিমাণ খরচ হচ্ছে এখানে চিকিৎসা নিতে এসে, আপনি কি জানতে পেরেছেন? আমরা যেটি দেখছি যে শুধু রেডিওথেরাপির কথাই যদি বলি, বেসরকারি একটা হাসপাতালে একদম নিম্নমানের যে হাসপাতালটা, সেখানে যদি যায় কমপক্ষে 1.5 লাখ টাকা দরকার হয়। কারণ রেডিওথেরাপির যেটি হয় যে কারো 10টা লাগে, কারো 15টা, 20টা, 30টা এরকম পর্যন্ত লাগে, তবে এটা ভেরিয়েশন করে। যদি সর্বনিম্ন লাগে সেটা কিন্তু 1.5 লাখ টাকা এবং সর্বোচ্চ 2.5-3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। কিন্তু এর আগের রেডিওথেরাপির আগের যেসব স্টেপ থাকে একজন রোগীর, হয়তো তাকে সার্জারি করাতে হয়, কেমোথেরাপি দিতে হয়, তারপরে হয়তো রেডিওথেরাপি লাগে। এই যে সার্জারি তার আগের যে স্টেপগুলোতে, সেগুলোতে কিন্তু মানুষের নিঃস্ব হয়ে যায় আসলে সাধারণ মানুষ। ফলে রেডিওথেরাপি যাওয়ার অবস্থায় কিন্তু অনেকের থাকে না এবং তাদের জন্য এই 3-4-5 মাস আসলে অপেক্ষা করা ছাড়া আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া আসলে দীর্ঘদিন ধরেই তো এই মেশিনগুলো নষ্ট, এগুলো মেরামত করতে গিয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আমরা গত বছর আমি গিয়েছিলাম সেখানে ফেব্রুয়ারির দিকে, তখন পরিচালক বলছিলেন যে এগুলো কন্ডেম ঘোষণা করা হয়েছে অলরেডি 4টিকে, মানে এগুলো কোনোভাবে আর সচল করা সম্ভব না। তখন 2টি যে এখন যে 2টি চালু আছে সেগুলো কিন্তু 2-3 মাস ওই সময়টাতে আসলে বন্ধ ছিল। এরপরে কিছুটা চেষ্টা করে তারা 2টি মেশিন সচল করতে সক্ষম হয়েছে, কিন্তু বাকিগুলো আর কিন্তু কোনোভাবে সচল করা হবে না, এগুলো নতুন করে ইনস্টল করতে হবে। তো পরিচালক যেটি বলছেন যে আসলে বিভিন্ন আইনি জটিলতা এবং
ক্রয় পদ্ধতির বিভিন্ন নানা জটিলতার কারণে কিন্তু এই যে একটি মেশিন কিন্তু আসছে ইতিমধ্যে, সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছে, সেটিও কিন্তু 1 মাস ধরে পড়ে আছে বিভিন্ন নানা জটিলতার কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে। তারা যেটি বলছেন, পরিচালক যেটি বলছেন যে আমরা অনেকটা অসহায় হয়ে যাচ্ছি, কারণ যে পরিমাণ বাজেট লাগে সে বাজেটটা পাস হয়ে আসা, কার কাছ থেকে কিনবে, কোন কোম্পানি কিনবে, এরকম নানা জটিলতার কারণে কিন্তু এটি হচ্ছে না। এবং আমরা দেখেছি যে এর বিভিন্ন এখানে অনিয়মের অভিযোগ থাকে, ফলে চিকিৎসকরাও জোর করে কোনো একটা যে কিনবেন সেটিও কিন্তু সাহস পায় না, কারণ সেখানে দুর্নীতি বা অন্যান্য বিষয়গুলো অভিযোগ বরাবরই আমরা দেখি যে অন্যান্য ক্রয় করতে গেলে দেখা যায়। এবং এই যে বাজেট, এটি কিন্তু অনেক বড় একটা বাজেট লাগে, যদিও সরকারের জন্য এটি খুব বেশি টাকা না একটা মেশিন। কিন্তু কি বলেছে অনিয়মগুলো নিয়ে? অনিয়মগুলো আমরা যেটি অন্যান্য সময় দেখি যে কোনো একটা সরকারি জিনিস কিনতে গেলে সেটি হয় কোনো না কোনো পক্ষ থাকে যাদেরকে একটি বিশেষ পরিমাণ টাকা সেখানে দিতে হয়। এরকম একটা চাপ কিন্তু আমরা এর আগের যে পরিচালক, ক্যান্সার হাসপাতালে যে আগের পরিচালক আছে, সেটি কিন্তু আমরা তার কাছ থেকে শুনছিলাম যে বিভিন্ন নানা চাপের কারণে তিনি আসলে সেটি করতে চাননি বা করতে পারেনি। পরবর্তীতে তার মেয়াদ পূর্তির আগেই কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে নতুন পরিচালককে দেওয়া হয়েছে। হসপিটাল থেকে কি এসব বেশি কেউ নিয়ে যাচ্ছেন কিংবা চুরি হচ্ছে কিনা এই বিষয়ে কিছু জানতে পেরেছেন? এগুলো খুবই আসলে বড় মেশিন, এগুলো আসলে ওভাবে সম্ভব না। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো কিনতে কিন্তু 14 থেকে 15 কোটি টাকা এখন এক একটা মেশিনের দাম। মেশিনের তো পার্টস থাকে, পার্টসগুলো এখন সেগুলোর ব্যাপারে একটু আমাদেরকে ডিপলি আসলে খোঁজ নিতে হবে। এবং তারা যেটি বলছেন সবগুলো তারা একটা জায়গায় রেখেছে এবং সেটি দ্রুত বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করবে নিলামের মাধ্যমে, সেটি বলছেন আসলে। কিন্তু বাংলাদেশের এখন যে ক্যান্সার রোগী, প্রায় প্রতি বছরে 2 লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এবং সেসব রোগীর চিকিৎসার জন্য তারা যেটি বলছেন যে শুধু ঢাকা কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা করলে কিন্তু হবে না। ইভেন আপনি ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতালে কিন্তু সেখানে রেডিওথেরাপির কোনো মেশিন সচল নাই, সেখানে একটি মেশিন ছিল সেটিও কিন্তু এখন অকার্যকর। তারা যেটি বলছেন যে অন্তত পুরনো যেসব মেডিকেল কলেজ রয়েছে যেগুলো বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, এইসব মেডিকেল কলেজে কিন্তু যথেষ্ট পরিমাণ চিকিৎসক রয়েছেন এবং সেখানে যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটি রয়েছেন। এবং এই মেশিনটা কিন্তু একটা বিশেষ রুমে বসাতে হয় এবং প্রত্যেকটার হাইট কিন্তু 5 থেকে 7 ফিট হতে হয় একটা দেয়ালের হাইট, এবং সেটা বিশেষ একটা চেম্বারে বসাতে হয়। সেই সব চেম্বার করতে কিন্তু প্রচুর পরিমাণে টাকার খরচ হয়। এই হসপিটালগুলোতে কিন্তু সেই চেম্বারগুলো করা রয়েছে, কিন্তু এই 10-12 বছরে যেহেতু কোনো মেশিন কেনা হয়নি, ফলে সেখানে কিন্তু সেগুলো আর ইনস্টল করা সম্ভব হচ্ছে না। ফলে কেনা হয়েছে বা বিমানবন্দরে সেটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে, এখন পর্যন্ত একটা মেশিন কেনা হয়েছে এবং সেটি বিমানবন্দরে এসেছে। আর একটি মেশিন কেনা হয়েছে, সেটি এখন ইংল্যান্ড থেকে অর্ডার হয়েছে, সেটি হয়তো কবে নাগাদ আসতে পারে কিছু জানতে পারছেন? সেটি এখন যেটি মেশিন এসেছে সেটি হয়তো ইনস্টল করতে মিনিমাম 5 থেকে 6 মাস সময় লাগতে পারে, কারণ এখানে প্রচুর পরিমাণে রেডিয়েশন থাকে, মানে একটু অনেক ধরনের সেফটির ব্যবস্থা করতে হয়। ফলে সেটি কিন্তু খুব দ্রুত আসলেও আসলে সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়াটা অন্তত সম্ভব হচ্ছে না। আরও কমপক্ষে 6 মাস অপেক্ষা করতে হবে, যেটি মেশিন এসেছে সেটিও যদি কার্যকারিতা করতে হয়, সাধারণ রোগীকে সেবা পেতে হয়। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে গাজীপুরের জয়দেবপুরে। যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 10 বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন উভয় ট্রেনের চালক ও সহকারী সহ 4 জন। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ 2 ঘন্টা বন্ধ থাকলেও দুপুরে ডাবল লাইনের ডাউন লাইন দিয়ে শুরু হয় রেল চলাচল। এই ঘটনায় জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। সহকর্মী নজরুল ইসলাম ও ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে শুভশ্রী রায়ের রিপোর্ট। শুক্রবার বেলা 11টায় গাজীপুরের জয়দেবপুরে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। কিছু বুঝে ওঠার আগেই দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের 3টি বগি। সে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় তেলবাহী 3টি অয়েল ট্যাঙ্কারও। বিপরীত থেকে একটা মালবাহী ট্রেন আমরা দেখলাম যে আসতেছে, আমি সঙ্গে ছিলাম, পাশেই ছিলাম, সরাসরি দেখলাম। তো যখন ট্রেনটা ঢুকে পড়ছে তখন যে আহত যে 2 জন ড্রাইভার, ওনারা আপ্রাণ চেষ্টা করছে ট্রেনটা থামানোর জন্য। প্রত্যক্ষদর্শীরা জানান টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। হঠাৎ বিকট শব্দ পেলাম, শব্দ পাওয়ার পরে আমরা দৌড়ে আসছি,
দেখলাম যে দুইটা ট্রেন এখানে একই লাইনে আসা পড়ছে এবং ট্রেন দুটো মুখোমুখি অবস্থায় আছে। ট্রেনের যে লাইন ছিল এই লাইনটা ঠিক মতো না তারা ক্লিয়ার করতে পারে নাই। ক্লিয়ার না করার কারণে এই পাশে মালবাহী ট্রেন আর ওই পাশে যাত্রীবাহী ট্রেনটি এই ট্রেনের ইঞ্জিনের সাথে সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধারে নামে স্থানীয় রেল পুলিশ সহ ফায়ার সার্ভিস কর্মীরা। আমরা আমাদের ফোম টেন্ডার সহ আমাদের এখানে অগ্নি নির্বাপন যন্ত্র, ওয়াটার টেন্ডার এবং আমাদের ম্যান পাওয়ার সবাই আমরা প্রস্তুত রাখছি। এ সময় দুই ট্রেনের চালক ও সহকারী সহ 4 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। খুব অসহ্য ব্যথা, যন্ত্রণা, কথা বলতে পারছে না। ওনাদের মাথায় আঘাত পেয়েছে, তো এগুলা 24 আওয়ার্স যাওয়ার পরে আমরা বলতে পারি যে আসলে পুরোপুরি আউট অফ ডেঞ্জার। কিন্তু কি কারণে ট্রেন দুটি মুখোমুখি হলো সেই বিষয়ে জানতে জেলা প্রশাসনের 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সার্বিকভাবে কার্যক্রম চলছে এবং এগুলা সমাপ্ত হয়ে যাবে। কোনো জনের যাত্রী যাতে ক্ষতিগ্রস্ত না হয় অথবা তাদের যাত্রাপথে যাতে কোনো কষ্ট না হয়, এজন্য ট্রেন চলাচলটাকে আমরা মূল বিষয়ে রাখছি। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। প্রায় 2 ঘন্টা পর দুপুর 12টার দিকে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 4টার সময় কিন্তু উদ্ধারকারী যে ট্রেন সেটি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং পৌঁছানোর পর থেকে কিন্তু তারা উদ্ধার যে তৎপরতা আছে সেটা কিন্তু এখানে শুরু করেছে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখানে যেহেতু ট্রেন 8-10টি বগি লাইনচ্যুত হয়েছে, এর কারণে কিন্তু আপনার একটু ব্যাক পেতে হচ্ছে এবং রেলওয়ে কর্মীদের এখানে কিন্তু আমরা দেখেছি যে তেলের যে লরিগুলো ছিল সেগুলো কিন্তু এখানে কেটে কিছু অংশ আলাদা করে সেটা কিন্তু বের করে নেওয়া হচ্ছে। তো এইভাবেই কিন্তু যে ঘটনাস্থলে ছিল সেটা কিন্তু আপনার এখান থেকে কেটে কেটে বের করা হচ্ছে এবং বাকিগুলা আমরা জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারে, রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কি সময় লাগতে পারে যে এই উদ্ধার কাজগুলো শেষ করতে। কিন্তু তারা বলছেন যে পাশের লাইন যেহেতু চালু করে রেখেছি, এই কারণে এটা একটু সময় লাগতে পারে এবং আজকে কি সময় লাগতে পারে এটা কিন্তু নির্দিষ্ট সময় করে বলেনি। তো আমরা যেটি জানতে পেরেছি যে এখানে কিন্তু আপনার যে রেলওয়ে কর্তৃপক্ষ সহ বিভিন্ন যে রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু জেলা প্রশাসক কিন্তু এখানে কিন্তু একটি নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রেখেছে। আপনি জানেন যে যেহেতু তেল বোঝাই এই কন্টেনারগুলা কখনো কোন ভাবে বা যদি কোনো ঘটনায় আগুন ধরে যায় এর জন্য কিন্তু তারা সতর্ক অবস্থার মধ্যে রয়েছেন। তো জেলা প্রশাসনের পক্ষ এখানে কিন্তু জায়গায় রাতেও দেখেছি আমরা এই রেল গাড়িকে রেল স্টেশনকে ঘিরে কিন্তু এখানে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো সাধারণ মানুষকে কিন্তু এই আশপাশে গেস্টে দেওয়া হচ্ছে না। এইভাবেই কিন্তু যে রেলওয়ে যে আশপাশের যেগুলো জায়গা আছে সেখানে কিন্তু মানুষের নিজ দিয়ে কিন্তু মানুষের যাতায়াতের জন্য রাস্তা ব্যবহার করছেন এবং রেলওয়ে কিন্তু ব্যবহার কেউ করছেন না। তো পাশাপাশি আমরা যখন 7টা পর্যন্ত ছিলাম ওই জায়গায় 7টায় পর্যন্ত আমরা উদ্ধারকারী ট্রেন যে আপনার কমলাপুর নিয়ে গেছে এই জায়গা থেকে কিছু অংশ কেটে তেলের যে লরিগুলো সেগুলো নিয়ে গেছে, কিন্তু তারপর আর আমরা এখন পর্যন্ত কিন্তু সেই আর উদ্ধারকারী ট্রেন আর এখন পর্যন্ত আসেনি। তো এইভাবেই কিন্তু গাজীপুরে জানেন যে সকাল 11টার দিকে কিন্তু বিকট শব্দে আশপাশের যে এলাকা ছিল কম্পিত হয়ে উঠেছিল। মানুষ কিন্তু ছুটাছুটি দৌড়ে গিয়ে এখানে কিন্তু 4 জন চালক সহ এবং চালকের সহকারী এবং একজন কিন্তু আপনার প্যাসেঞ্জার ছিল। যদিও যাত্রীবাহী গাড়ি কিন্তু আজকে কিন্তু এটা ফাঁকাই ছিল। টাঙ্গাইল থেকে ছেড়ে আসা এই যাত্রীবাহী ট্রেনটা কিন্তু এখানে জয়দেবপুর মানে দাঁড়িয়ে থাকা লরির মধ্যে কিন্তু সংঘর্ষ বাজে, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ বেঁধে যায়। তো ফলে কিন্তু 4 জন ঘটনাস্থলেই মারা যান এবং 4 জন কিন্তু আপনার উদ্ধার করে তো তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করেছে। আমরা আহতের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে তারা দাঁড়ানো থাকা অবস্থায় হয়তো বা সিগন্যাল ভুল করেছে এরকমটাই, কিন্তু যে যাত্রীটা ছিল গাড়ির মধ্যে সে যাত্রী আমাদেরকে জানিয়েছে যে সিগন্যাল ভুল করেছিল এবং জেলা প্রশাসন থেকে কিন্তু কমিটি করা হয়েছে। জেলা প্রশাসনের কমিটিতে বলা হয়েছে, এখানে জেলা প্রশাসক যেটা জানিয়েছেন যে এখানে যদি সিগন্যাল ভুল ছিল নাকি সিগন্যাল মাস্টারে কোনো ভুল ছিল সেটা কিন্তু তারা গভীরভাবে খতিয়ে দেখছেন এবং যদি এই পর্যন্ত কিন্তু আমরা জানি যে স্টেশন মাস্টার সহ 3 জনকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আপনার ঢাকার যে রেলওয়ে কর্তৃপক্ষ সে জায়গা থেকে কিন্তু একটি তদন্ত 5 সদস্য একটি তদন্ত কমিটি করেছে। তো গাজীপুর জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে
করেছেন। জেলা প্রশাসন কিন্তু আগামী 2 কার্য দিবসের মধ্যে রিপোর্টটা প্রকাশ করবেন এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। তো সবকিছু মিলে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল, এটাই কিন্তু বলেছেন গাজীপুরের জেলা প্রশাসক। তো এইটাই ছিল আমার কাছে গাজীপুর থেকে। কিন্তু আপনি জানেন যে এই ঘটনার পর থেকে কিন্তু আশপাশের যে লোকজন। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। দেশে প্রতিনিয়ত ঘটছে রেল দুর্ঘটনা, সে তুলনায় কারণ চিহ্নিত করে নেওয়া হয় না পর্যাপ্ত ব্যবস্থা। অনুসন্ধানে মিলেছে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে লাইনচ্যুতি সহ সিগন্যালের ত্রুটির কারণে। আর দক্ষ লোকবলের সংকটের সাথে অসচেতনাকে দুষলেন স্বয়ং রেল মহাপরিচালক। বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপদ রেল ব্যবস্থা গড়তে মানুষ নির্ভরতা থেকে সরে গিয়ে প্রযুক্তি নির্ভরতা জরুরি। শাহাদাত নিশাদের রিপোর্ট। কখনো মুখোমুখি সংঘর্ষ, কখনো লাইনচ্যুত হয়ে বা অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষে দেশে প্রায় ঘটছে রেল দুর্ঘটনা। এতে প্রাণ যায় অনেকের, আবার গুরুতর আহত হয়ে অনেক মানুষ আজীবন পঙ্গুত্ব বরণ করছেন। সবশেষ দুর্ঘটনার ঘটনা গাজীপুরের জয়দেবপুরে। 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের 10 বগি। কেউ প্রাণ না হারালেও আহত হন বেশ কয়েকজন। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে 2020 সালে 108টি দুর্ঘটনায় নিহত হন 228 জন, আহত 54 জন। 2021 সালে 123 দুর্ঘটনায় 147 জন নিহত এবং 39 জন আহত হন। 2022 সালে 354 দুর্ঘটনায় 326 জন নিহত আর 114 জন আহত হন। গেল বছর 287 রেলপথ দুর্ঘটনায় 318 জন নিহত এবং 296 জন আহত হন। বর্তমানে দেশের 43 জেলা রেল নেটওয়ার্কে যুক্ত। দেশের ইতিহাসে লাইনচ্যুত সহ সিগন্যালের ত্রুটির কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। রেলে অভিজ্ঞ লোকমাস্টারের সংকট সহ পর্যাপ্ত লোকবলের অভাবকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন রেলওয়ের মহাপরিচালক। তো যথাযথভাবে পালন না করার কারণে হয়তো পয়েন্ট যেটা যেভাবে যেটা সেট করার কথা ছিল, হয়তো যে লাইনের পক্ষে করার কথা ছিল আর না করে অন্য লাইনের পক্ষে হয়তো করতে পারে, অথবা এটা যেহেতু নন ইন্টারলকিং এখানে আমাদের টেকনিক্যাল সাইডেও সমস্যা থাকতে পারে। তো যেহেতু এটা অটো সিস্টেম না আর কি, এটা এখন ম্যানুয়ালি, যেহেতু এখানে প্রজেক্টে কাজ হচ্ছে ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো যে আমাদের যে সিস্টেম কাজ করার কথা সেখানে হয়তো সিস্টেমে কোনো ত্রুটি থাকলেও থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনায় তদন্তের সুপারিশগুলো বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার কমতো। এটা দায়সারা তদন্ত করেন বা সেটাকে ঠিক করার জন্য সুপারিশগুলো সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না এবং সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও আসলে নজরদারি করছে না, ফলে দুর্ঘটনা কিন্তু পরের বছর দেখা যায় একই রকম দুর্ঘটনা আরেকটা ঘটছে। লোকনির্ভর রেল চলাচল থেকে সরে এসে প্রযুক্তি সহায়তায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রায়শই দুর্ঘটনা ঘটছে, এটা বড় কারণ হলো এখনো পর্যন্ত আমাদের যে সিগন্যালিং ব্যবস্থাটা এটা এখনো অনেক বেশি মানুষ নির্ভর। কারণ হচ্ছে মানুষ ভুল করলে সেটাকে আমরা আটকাতে পারছি না। উন্নত বিশ্বের থেকে বাংলাদেশের রেল ব্যবস্থাপনা অনেক দুর্বল বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বৃষ্টির দেখা মিললেও এখনই কমছে না গরমের তীব্রতা, এমন তথ্য দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে রোববার আবারও বৃষ্টি হবে। আর মে মাসে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু জায়গায় শিলাবৃষ্টি সহ হতে পারে কাল বৈশাখী ঝড়ও। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গ্রীষ্মের দাবদাহে যখন প্রাণ ওষ্ঠাগত, এক পশলা বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার। বৃহস্পতিবার রাতে আকাশ ভেঙে বৃষ্টির দেখা মিললেও মধ্য দুপুরে আবারও আগের রূপে ফিরেছে ঢাকা। আবারও কাঙ্ক্ষিত বৃষ্টির আশায় মানুষ, যে বৃষ্টি উত্তপ্ত নগরী ঢাকাকে করবে শীতল। আবহাওয়ার এমন খেয়ালিপনায় জনজীবনে ভোগান্তি চরমে। আমি মনে করছিলাম যে কালকে খুব ঠান্ডা থাকবে আবহাওয়াটা, কিন্তু আমি কাজে আসি দেখি যে গরমটা অনেক অতিরিক্ত বেড়ে গেছে। বৃষ্টিটা হয়তো অনেক জোরে হলে বা অনেকক্ষণ স্থায়ীও থাকলে গরমটা কমতো, সেই হিসেবে আমরা খুব হতাশ। বৃষ্টি হলে ঠান্ডা হলে আমার একটু আরাম হইতো, গরমে তো রিক্সা চালাতে পারি না। বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আমরা ভিজবো, সকাল তো বৃষ্টি পড়বো, সকাল তো একটু দিয়ে আবার গরম শুরু হয়ে গেছে। আমাদের যে তাপদাহের মধ্যে ডিউটি করা লাগে অল টাইমস, সো আমরা চাইবো যে প্রতিদিন আল্লাহ আমাদের বৃষ্টিটা যেন আমাদের অনুভূত হয়। তবে আবহাওয়াবিদরা বলছেন পরিস্থিতি সহনীয় হতে অপেক্ষা করতে হবে 6 মে পর্যন্ত। তাপপ্রবাহের যে অবস্থা আছে এটা 5-6 তারিখ থেকে অনেকটা প্রশমিত হবে, তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে এবং এর সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা
বৃদ্ধি পাবে এবং এই মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৈশাখের দাবদাহের মাঝে এক পশলা বৃষ্টি যেন কিছুটা হলেও স্বস্তি এনেছিল নগর জীবনে, কিন্তু এই তাপপ্রবাহের দাপট এখনও কমেনি। তাই তো এই দাপটের অবসানে আবারও সবার চাওয়া মুষলধারে বৃষ্টি, আর সেই প্রার্থনায় এখন যেন নগরবাসী। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরের তাপমাত্রা কেমন দেখছেন? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। ন্যান্সি, আসলে আজ কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ গত 1 মাস ধরেই কিন্তু যশোরের উপর দিয়ে তীব্র এবং অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর কারণে কিন্তু যশোরের যে তাপমাত্রা সেটি কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে। অর্থাৎ এই প্রকৃতির যে রুদ্রমূর্তি সেটি কিন্তু দেখছে যশোরবাসী, এবং এর যে প্রভাব, তার প্রভাবেই কিন্তু জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। অর্থাৎ যে তাপ প্রবাহের যে গরম, এবং এই গরমের কারণে মানুষের যে চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে কাজে যারা শ্রমজীবী মানুষ, যারা কাজের সন্ধানে ঘরের বাইরে বের হচ্ছেন, তাদের কিন্তু চরম অসুবিধাই হচ্ছে এবং কাজ করতে গিয়ে অনেকে কিন্তু অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছেন এবং যে কর্মঘণ্টা সেটাও অনেকে কমিয়ে নিয়ে আসছেন। এবং বিশেষ করে সকাল 10টার পর থেকেই বিকাল 5টা পর্যন্ত কিন্তু এই রোদের যে খরতাপ সেটিকে মানে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে, যে কারণেই যারা শ্রমজীবী মানুষ তাদেরকে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। একই সঙ্গে যারা কাজের সন্ধানে ঘরের বাইরে বের হচ্ছেন তাদেরকেও নানা, আমি যদি আপনি বলি যে যশোরের যে তীব্র তাপ প্রবাহ, এটির একটি কারণ হিসেবে বলা হচ্ছে যে মৌসুমী বায়ুর যে প্রভাব, সেটি একই সঙ্গে যশোর অঞ্চলের যে জলাভূমি যে ছিল সেগুলো কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে এবং ভরাট করার কারণে নদী এবং খাল বিল সহ অন্যান্য যে জলাশয় আছে সেখানে কিন্তু জলশূন্য হয়ে পড়েছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির যে স্তর সেটি নেমে যাচ্ছে। এছাড়াও প্রকৃতির যে গাছপালার যে আধিক্য ছিল সেটি কিন্তু সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে নানা কারণে, কখনো উন্নয়নের কারণে, কখনো বা ব্যক্তি স্বার্থের কারণে কিন্তু এই গাছ নিধন করা হচ্ছে, যে কারণে প্রকৃতিতে যে যে অসহনীয় তাপমাত্রা সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে আবহাওয়াবিদরা এই কারণগুলোকে জোরালোভাবেই উপস্থাপন করা হচ্ছে এবং এই বিষয়ে আরও সচেতন হওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইন্দ্রজিৎ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের বাকি মাত্র 4 দিন। শেষ সময়ে সারা দেশে জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা। দিনভর প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। সকাল থেকেই বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, মাদারীপুরেও সরব প্রার্থীরা। নির্বাচনী হাওয়ায় এসব এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। ভোটাররাও উৎফুল্ল। 152 উপজেলায় প্রথম ধাপের ভোট হবে আগামী 8 মে। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটলে ফল বাতিল করা হবে। শুক্রবার সকালে সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে এ কথা জানান তিনি। আরও বলেন, ভোটারদের আকৃষ্ট না করে কেউ ভিন্ন কৌশল নিলে তাতে লাভ হবে না। আপনারা ভোটারের কাছে
যান, ভোটারের দ্বারে দ্বারে যান, তাদের মনের মধ্যে ঢোকার চেষ্টা করেন, তাদের জন্য কি করবেন নির্বাচিত হলে, তাদের সুখে দুঃখে কতটুকু পাশে থাকবেন এই আশ্বাসটুকু আপনারা তাদেরকে দেন। এইটা যদি আপনারা দেন, ভোটাররা যদি আকৃষ্ট হয়, আপনাদের প্রতি আস্থা রাখে, তাহলে সেই কিন্তু ভোটে জয়ী হবে। কোনোভাবেই ভোটের মেকানিজম এটা সেটা করে কিন্তু আপনারা জয় হতে পারবেন না। উপজেলা নির্বাচনে প্রচারণার সবশেষ খবর জানাতে ময়মনসিংহ ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ইলিয়াস আহমেদ এবং মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াস আহমেদের কাছে। ইলিয়াস, কেমন চলছে নির্বাচনী প্রচারণা, আমাদের জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ। প্রথম দফায় ময়মনসিংহের 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট এবং দুবাউড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে 8ই মে। আমরা দেখেছি একেবারেই শেষ মুহূর্তে প্রচারণা জমিয়ে তুলেছেন প্রার্থীরা এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি এবং ভোটাররাও কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করছেন এবং তারা বলছেন যে যোগ্য এবং গ্রহণযোগ্য প্রার্থীকেই কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই বিষয়টি ভোটাররা বলছিলেন। অর্থাৎ আমি যদি বলি, এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 15 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 3 উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির 5 জন প্রার্থী রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে বিএনপির 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে বহিষ্কার করলেও তারা কিন্তু মাঠে বেশ দাপট দেখাচ্ছেন এবং আওয়ামী লীগ সহ অন্যান্য প্রার্থী যারা আছেন তারা কিন্তু তাদেরকে চিন্তায় নিয়েছেন। অর্থাৎ বিএনপির একটি ভোট ব্যাংক রয়েছে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকার পরেও বিএনপি কিন্তু এই 3টি উপজেলাতেই তারা কিন্তু অনেকটাই দাপট দেখাচ্ছেন এবং তাদের জনপ্রিয়তাও কিন্তু বেশ লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান অর্থাৎ আতাউল করিম রাসেল এবং আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবির মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা একেবারেই জমে উঠেছে এবং এই 2 প্রার্থী একে অপরকে দোষারোপ করে ভোটের মাঠ গরম করে তুলেছেন এবং ঘোড়া প্রতীকের প্রার্থী আতাউল করিম রাসেল বলছেন যে সুষ্ঠু ভোট নিয়ে কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলছেন হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীক নিয়ে মাঠে কিন্তু বেশ প্রভাব কাটাচ্ছেন। আমরা এই বিষয়টি নিয়ে যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম। শফিকুল ইসলাম বলছে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে তারা সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছেন এবং তিনি বলছেন যে নির্বাচনের মাঠে কারো পেশি শক্তি ব্যবহার করার কোনো সুযোগ নেই, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন এবং বলছেন যে তারা কিন্তু সকল ধরনের অর্থাৎ আচরণবিধির লঙ্ঘন যারা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং এই 3 উপজেলায় আমরা দেখেছি কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার সঙ্গেই নির্বাচন কমিশন সহ স্থানীয় পুলিশ প্রশাসন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন এবং তারা সকলকে আশ্বস্ত করছেন যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং প্রার্থী যারা আছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না সেহেতু নির্বাচন কেন্দ্রে ভোটার উপস্থিতি কিন্তু অন্যান্য নির্বাচনের চেয়ে এবছর কিন্তু অনেকটাই বেশি হবে, সেই বিষয়টি তারা বলছিলেন এবং আমরা এই নিয়ে ভোটারদের সঙ্গেও কথা বলেছিলাম। ভোটাররা কিন্তু তারা দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছেন এবং তারা বলছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন সেই পছন্দের প্রার্থীকে কিন্তু তারা নির্বাচিত করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং বলছেন যে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত ব্যাহত রাখার লক্ষ্যে তারাও কিন্তু যে তাদের যে সহযোগিতা অর্থাৎ ভোটাররা যে সহযোগিতা সেই বিষয়টি কিন্তু তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ বলা যায় 3 উপজেলায় একেবারেই শেষ মুহূর্তের প্রচারণায় নির্বাচন জমে উঠেছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এখন চলে যাব নোয়াখালী, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাওলা সুজন।
ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে, শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। প্রথম ধাপের যে নির্বাচন আগামী 8 মে শুরু হতে যাচ্ছে, সেই নির্বাচনে নোয়াখালীতে 2টি উপজেলা নির্বাচন হওয়ার কথা রয়েছে, একটি হাতিয়া উপজেলা এবং অপরটি সুবর্ণচর উপজেলা। তো হাতিয়া উপজেলায় ইতিমধ্যে চেয়ারম্যান সহ 2 জন ভাইস চেয়ারম্যান, মোট 3 জনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়। সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে না, সেক্ষেত্রে শুধু নির্বাচন অনুষ্ঠিত হবে সুবর্ণচর উপজেলায়। তো এই উপজেলা 8টি ইউনিয়নের 72টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এখানে মোট ভোটার রয়েছে 2,25,188 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 1,05,609 জন এবং পুরুষ ভোটার রয়েছে 1,19,578 জন। এইসব 2,25,188 জন ভোটার আগামী 8 মে 61টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মধ্যে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো ইতিমধ্যে আসলে উপজেলা চিত্রগুলো যেটি দেখা গিয়েছে, মূলত চেয়ারম্যান পদ নিয়ে জল্পনা কল্পনা চলছে। এই উপজেলায় আসলে যেটি হয়েছে যে নবীন প্রবীণের একটি লড়াইয়ের জমজমাট আভাস পাওয়া যাচ্ছে। উপজেলার সর্বত্র হাট মাঠ বাজারে সর্বত্র একটি আওয়াজ, কে জিতবে, নবীন প্রার্থী নাকি সে প্রবীণ প্রার্থী হিসেবে জিতবে। প্রবীণ প্রার্থী হিসেবে প্রার্থী হচ্ছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এই উপজেলার পরপর 3 বারের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আলম সেনু। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আতা ইশাক শাবাব চৌধুরী, তিনি অপেক্ষাকৃত একজন নবীন প্রার্থী, তরুণ প্রার্থী হিসেবে তিনি মাঠে রয়েছেন। তো ভোটার প্রার্থীরা দুপুর থেকেই তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছে। আসলে বলতে যে তাপদাহের কারণে প্রার্থীরা সন্ধ্যার পর থেকে বেশি প্রচার প্রচারণা রয়েছেন উপজেলাতে। তো আমার সাথে কিছু ভোটার রয়েছে, রাত প্রায় 9টা বাজে, তারপরও যে এই গ্রামেগঞ্জে আমি এখন দাঁড়িয়ে আছি সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত একটি চরাঞ্চল যেটি পূর্ব চরবাটা ইউনিয়ন নামে পরিচিত। তো এই গ্রামে আসলে রাত 9টা বাজে যেসব ভোটাররা দাঁড়িয়ে আছে তারা জল্পনা কল্পনা করছে কে জিতবে বা কে হতে চলছে পরবর্তী উপজেলা চেয়ারম্যান। তো আমি এখন একজন ভোটারের সাথে কথা বলবো, তিনি আসলে জানতে চাইবো যে আগামী 8 মে যে উপজেলা ইলেকশন, সেই উপজেলা ইলেকশন আপনারা কেমন প্রার্থীকে ভোট দিবেন বলে আপনারা আশা প্রকাশ করেন? ধন্যবাদ। যিনি এলাকার উন্নয়ন করবে আমরা এমন প্রার্থীকে বেছে নিব আগামী নির্বাচনে। এরকম লোক আমরা চাই যে যিনি এলাকার উন্নয়ন করবে এবং উন্নয়নের হাত বাড়িয়ে দেবে, এরকম লোককে আমরা নির্বাচিত করার জন্য প্রত্যাশিত। ভোটের দিনের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো আবেদন আছে কিনা আপনার? অবশ্যই ভোটের দিনের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আকুল আবেদন, নির্বাচনের পরিবেশটা যাতে সুস্থ থাকে এবং মানুষ তার পছন্দ মোতাবেক প্রার্থীকে ভোট দিতে পারে। ভোট কেন্দ্রে যাতে পেশি শক্তির কোনো প্রভাব বিস্তার করতে না পারে সেদিক থেকে যাতে তারা দৃষ্টি রাখে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে এমন প্রার্থীকে তারা নির্বাচিত করবেন যে প্রার্থীকে তারা সবসময় কাছে পান, যে প্রার্থী এলাকার উন্নয়নে কাজ করবে। আর আরেকদিকে তিনি নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন ভোটের দিনের পরিবেশ নিয়ে। তিনি জানিয়েছেন ভোটের দিন যাতে কোনো পেশি শক্তি কাজ করতে না পারে, তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে যেন পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে। ন্যান্সি, এ হচ্ছে নোয়াখালী থেকে নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ইলিয়াস, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সব শেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার হাসপাতাল, 3 বছর ধরে 6 রেডিওথেরাপির 4টি নষ্ট, সিরিয়াল পেতে সময় লাগে 6 মাস। এই আজগর সকাল থেকে মানুষ বসে রয়েছে, মেশিন দুটোই নষ্ট হয়েছে। 5 মাস ধরে সিরিয়াস পেশেন্ট রেডিওথেরাপির জন্য। গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মালবাহীর সঙ্গে যাত্রীবাহীর সংঘর্ষে 10 বগি লাইনচ্যুত, অসচেতনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। হঠাৎ বিকট শব্দ পেলাম, শব্দ পাওয়ার পরে আমরা দৌড়ে আসছি, দেখলাম যে 2টা ট্রেন এখানে একই লাইনে আসা পড়ছে এবং ট্রেন 2টা মুখোমুখি অবস্থায় আছে। কথা বলতে পারছে না। আমাদের কোচগুলো এবং যে ব্রেকিং সিস্টেমগুলো ঠিক আছে, এটা মেনটেন করাটা প্রয়োজন এবং পাশাপাশি যারা সিগন্যালিংয়ে রয়েছেন, যারা স্টেশন মাস্টার রয়েছেন তাদের প্রশিক্ষণ এবং রেগুলার তাদের অন জব ট্রেনিংয়ের ব্যবস্থা করাটা প্রয়োজন। এবং অল্প বৃষ্টি পারদ না কমিয়ে তীব্রতা বাড়িয়েছে গরমে, রোববার আবারও বৃষ্টির পূর্বাভাস, 25 জেলায় কালো মাধ্যমিকের ছুটি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে
সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।